তাহলে সবাই খেয়াল করো, আমরা অল্প করে একটু পড়াশোনা করি। দেখো এই যে ডিজাইনিং এর হায়ারার্কিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, হ্যাঁ দেখো এখানে ফ্লো, এই ফ্লোটা কিন্তু তোমরা মাথায় রাখবে, হ্যাঁ বহু ধরে কিন্তু অনলাইন মতো আমরা মুখস্থ করব, ঠিক আছে? কারণটা কি দেখো, অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, হ্যাঁ তুমি যদি এই ডিজাইনিং এর স্টেপগুলো যদি বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদের কোর্সটাকে আমরা কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? কোন স্টেজে আমরা কোন পার্টটুকু শিখছি বা আইসি ফ্যাব্রিকেশন টেকনোলজি কতটুকু আমরা শিখতে পারলাম, কতটুকু আমরা গেইন করলাম, এটা তোমরা বুঝতে পারবা, নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবা, ইন্টারেস্ট পাবা, বুঝতে পারছো? এই যে কিন্তু অনেক সময় এক্সামে আমরা দিয়ে দিই, তো এটা কিন্তু যে শুধুমাত্র এই যে স্টেপগুলোকে লিখে দিলেই হবে না, কোন স্টেজে কি কাজগুলোকে আমাদেরকে করতে হয় এই জিনিসগুলোকে তোমরা এখান থেকে বুঝে বুঝে করে রাখবে, হ্যাঁ দেখবে যে বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো তোমাদের আর ওইভাবে মুখস্থ করা লাগবে না, এমনি তোমরা বুঝতে পারবা যে কোন স্টেজে আসলে কোন কাজগুলো করা হয়। তো আজকে মেইনলি আমাদের খুব সংক্ষেপে আমরা দেখব যে চয়েস অফ ম্যাটেরিয়াল এন্ড চয়েস অফ টেকনোলজি। কি কি বললাম? চয়েস অফ ম্যাটেরিয়াল আর চয়েস অফ টেকনোলজি। এখন আমরা চিপ বা আইসি ম্যানুফ্যাকচারিং এ আমরা কোন সেমিকন্ডাক্টর ব্যবহার করি বলতে পারবো কেউ? কি ব্যবহার করি আমরা? সিলিকন। যেমন তোমাদের ফোন বলো বা যে স্মার্ট ডিভাইস গুলো আছে তোমাদের কাছে, আমাদের যে মাইক্রোপ্রসেসর গুলো, হ্যাঁ আমাদের ল্যাপটপ ডিজিটাল চিপ, যেটা আমরা কি দিয়ে তৈরি করি বলো? সিলিকন। নাথিং এলস, ইটস এ সিলিকন ওয়েফার। এটা সিলিকন, হ্যাঁ এটা মনোলিথিক সিলিকন ক্রিস্টাল। মনোলিথিক মানে আমরা বুঝি তো, মানে কি সলিড একটা সিঙ্গেল ক্রিস্টাল, কি হবে একটা সিঙ্গেল ক্রিস্টাল সিলিকন। দেখুন এখন কথা হচ্ছে কেন আমরা সিলিকনকে চুজ করলাম? আমাদের হাতে আরো অপশন ছিল না? জার্মেনিয়াম তো ছিলই, বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, তোমরা তো জানো তাই না যে আমাদের ফার্স্ট ট্রানজিস্টর কিন্তু কি দিয়ে তৈরি করা হয়েছিল বলো তো? জার্মানিয়াম। ঠিক আছে, আমাদের ফার্স্ট যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট 1958 সালে আমাদের ফার্স্ট যে আইসি সেটা কিন্তু কিসের উপর ছিল বলতো? জার্মানিয়াম। সেটা কিসের উপর ছিল? জার্মানি। এখন এগুলো তো গেল আমাদের মৌল। এবার দেখো কিছু বাইনারি সেমিকন্ডাক্টর, যেরকম কি অ্যালুমিনিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড, এগুলো হচ্ছে কিছু বাইনারি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের নাম তোমাদেরকে বললাম। কিছু টার্নারি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের নাম বলো তো তোমরা? টার্নারি মানে কি? টারশিয়ারি, টার্নারি, এগুলো বুঝি তো আমরা বাইনারি। টারশিয়ারি বা টার্নারি মানে হচ্ছে আর মোনো মানে হচ্ছে এক, এগুলো আমরা জানি। তো দেখো এখানে দুইটা মৌল, এইজন্য এদেরকে আমি কি বলবো? বাইনারি সেমিকন্ডাক্টর। এদেরকে আমরা কি বলবো? টার্নারি সেমিকন্ডাক্টর। হ্যাঁ এগুলো তোমাদের এর আগেও একটু শুনেছি থাকো, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড, এরকম অনেক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল অপশন কিন্তু আমাদের হাতে আছে। এখন কথা হচ্ছে এদের মধ্যে থেকে আমি কাকে চুজ করব? কেন আমি একে রাজার মুকুট পরাইলাম? কেন আমরা সিলিকনকে অ্যাডপ্ট করলাম? এই আনসারটা তোমাদের কাছে সংক্ষেপে দিব। একটা ব্যাপার হচ্ছে এটা তো গেল চয়েস অফ ম্যাটেরিয়াল। স্যার আগুন লাগছে নাকি স্যার? কি বললাম বলতো? চয়েস অফ টেকনোলজি। দেখো আমরা কোন স্কিমে আমরা লজিকটা ইমপ্লিমেন্ট করব? বিজেটি ইউজ করব সুইচ হিসেবে নাকি ফেট? তো ফেটের মধ্যে আবার অনেক ধরনের আছে, যেমন কি আমরা সবথেকে বহুল ব্যবহৃত কোনটা? মসফেট। এর মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন, কি মস আর কি বলো? এনমস। এনমস, এতগুলো অপশন আমার কাছে। আবার মানুষ আরেকটা টেকনোলজি আবিষ্কার করছে, সিমস টেকনোলজি, যেখানে আমরা কি করি পিমস এনমস দুইটা নিয়ে কাজ করি একসাথে। হ্যাঁ এখন কথা হচ্ছে তাহলে দেখো প্রথমে যদি দরকার বিজেপি আর মস। হ্যাঁ তো এখান থেকে তুমি পারফরম্যান্স ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যাকে চুজ করবা সে আমার মস। মস যদি আমি চুজ করি এর মধ্যে আবার তুলনা কার মধ্যে হবে? এনমস। আবার সে এখান থেকে আমরা দেখবো এনমস জিতে যাবে, এরপর এট লাস্ট আমি দেখবো এনমস আর কার মধ্যে কম্পারিজন?
CMOS এই জায়গাটাতে তোমরা আজকে ক্লিয়ার হবে যে কেন আমরা কোন ম্যাটেরিয়াল চুজ করছি কোন টেকনোলজি চুজ করছি কোনো কিছু আমরা মুখস্থ করব না এখন কি খেয়াল করো ম্যাটেরিয়াল বা টেকনোলজি চয়েস কিসের উপর ডিপেন্ড করে সবাই একটু খেয়াল করবা লো কস্ট যে ম্যাটেরিয়াল বা যে টেকনোলজিতে আমার কি হবে খরচ তো সবথেকে কম হবে ম্যাটেরিয়াল কম লাগবে আমরা সেটাকে চুজ করার চেষ্টা করব অ্যাভেলেবিলিটি ইকোনমি অবশ্যই অ্যাভেলেবিলিটি অর্থাৎ কি যেটা আমাদের সহজেই পাওয়া যায় সহজলভ্য সেটাকে আমরা চুজ করব ইনসুলেটিং প্রপার্টি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এটা সবাই একটু খুব ভালোভাবে খেয়াল রাখবা কারণ কি যেরকম দেখো সিলিকনকে চুজ করার এটা একটা বড় কারণ তো তোমাদেরকে বলছিলাম মনে আছে যে আমরা সিলিকনের উপরে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে খুব স্টেবল একটা ডাইইলেকট্রিক বা ইনসুলেটর আমরা কিন্তু গড়ে তুলতে পারি সেটা কি বলতো সিলিকন ডাইঅক্সাইড এটা কিভাবে তৈরি করা হয় আমাদের এই ডোমেইন কোনো কিছুই কিন্তু এরকম করা হবে না ঠিক আছে যে ওই যে আমরা মাটির হাড়ি পাতিল তৈরির কাজ দেখছি আমরা কুমুদের কাজ দেখছি না তোমরা দোকানে যেমন একটা প্রোজেক্ট একটা উপরে দেয়া হয় বা এরকম বাট আমাদের এই ডোমেইনে কিন্তু কোনো কিছুই এরকম কোনো লেয়ার কিন্তু অন্য জায়গা থেকে লেয়ারটা তৈরি করা এরপরে এনে আমি জমা করব এরকম কোনো কিছুই হবে না কোনো কিছু এরকম ভাবে হবে না এটা আমরা কিভাবে গ্রো করি এই জিনিসগুলো সামনে তোমাদেরকে অল্প অল্প বলবো ইলেকট্রিক ফার্নেস মানে কি চুল্লি তো এইটা এই চেম্বারের টেম্পারেচারটা তুমি কি করতে পারো রেজ করতে পারো কন্ট্রোল করতে পারো তো এখানে তোমার সিলিকন সাবস্ট্রেটটা রেখে তুমি যদি বাতাসের মধ্যে अवेलेबल রেখে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে কি হবে বলতো এই সিলিকন সারফেসে অক্সিজেন এসে অ্যাটাক করবে অর্থাৎ রিঅ্যাকশন হবে বা এখানে একটা কিসের লেয়ার করবে সিলিকন ডাইঅক্সাইড এটা একটা খুবই বড় প্রপার্টি কারণ আমাদের ইনসুলেশন প্রপার্টি কিন্তু লাগবে ইনসুলেশন প্রপার্টি আমাদের লাগবে কারণ কি আমার চিপের মধ্যে এমন এমন অনেক জায়গা থাকবে না যেখানে আমাকে ইনসুলেট করে রাখতে হবে মেকানিক্যাল কানেকশন থাকবে বাট সেখানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকতে পারবে না এখন এই ইনসুলেশন পারপাসে আমাদের যদি আবার অন্য কোনো কিছু এখানে ইন্ট্রোডিউস করতে হতো আমাদের জন্য কমপ্লেক্সিটি অনেক বেড়ে যেত সিলিকন ইটসেলফ ওর উপরে আমরা একটা বাইন্ডিং পার্ট কি করে নিতে পারি ইনসুলেটিং লেয়ার এটা খুব বড় প্রপার্টি হ্যাঁ এই ইনসুলেটিং প্রপার্টি আরো অনেকে লক্ষ্মী মহারথী আছে কিন্তু তাদের এই প্রপার্টি না থাকার কারণে আমরা তাদেরকে মাস প্রোডাকশন ইউজ করতে পারি না এই জিনিসগুলো ছোট ছোট জিনিস মাথায় রাখবা তো এখানে খেয়াল করতে হবে হোয়াই সিলিকন ইজ বেটার দেন জার্মেনিয়াম জার্মেনিয়ামকে রেখে কেন আমি সিলিকনকে চুজ করলাম তো খেয়াল করো কি বলছে যে সিলিকনের লিকেজ কারেন্ট জার্মেনিয়ামের তুলনায় প্রায় 1000 গুণ কম লিকেজ কারেন্ট মানে তো আমরা বুঝি যে কারেন্টটা ফ্লো হোক আমরা চাই না হ্যাঁ বাইনারি ক্যারিয়ার দিয়ে বা হট ক্যারিয়ার দিয়ে অনেক সময় কি হয় লিকেজ কারেন্ট ফলো হয় তো টেম্পারেচার বাড়লে কি হয় বলতো হট ক্যারিয়ার ইনজেকশন বা আমাদের এই যে সিটি ক্যারিয়ার গুলো কি হয় বেশি এক্সাইটেড হয় না আরো তো সেক্ষেত্রে কি হয় যারা আগে কন্ডাকশন ব্যান্ডে ছিল না তারা আবার কোথায় চলে আসে ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এসে কারেন্ট কন্ডাকশনে কন্ট্রিবিউট করতে চায় তো এই প্রপার্টি জার্মেনিয়ামের অনেক বেশি সে টেম্পারেচারের সাথে বেশি সেনসিটিভ টেম্পারেচারের সাথে বেশি সেনসিটিভ হ্যাঁ এইজন্য মনে রাখবা সিলিকনের টেম্পারেচার স্টেবিলিটি জার্মেনিয়ামের থেকে অনেক বেটার এই যে ছোট ছোট একটা করে ওয়ার্ড আমরা বলছি না এই টেকনিক্যাল ওয়ার্ডগুলোকে একটু তোমরা শেখার চেষ্টা করো কি বললাম বলতো টেম্পারেচার স্টেবিলিটি লিকেজ কারেন্ট হ্যাঁ এরকম ভাবে টেকনিক্যাল অ্যানসার আমরা দিব টেকনিক্যাল ওয়ার্ড আমরা ইউজ করব টেকনিক্যাল ডোমেইন আমরা জাম্প করব তাহলে কি বলছে সিলিকন ক্যান উইথস্ট্যান্ড হায়ার টেম্পারেচার ডিভাইসের প্রপার্টি টেম্পারেচার বেশি হইলেও খুব একটা ফল ইনগ্রেড করে না এটা একটু মনে রাখবেন তো যাই হোক এরপর দেখো এখানে সে একটা উদাহরণ দিচ্ছে খুব ছোট্ট করে গ্যালিয়াম আর্সেনাইড হ্যাঁ আদার সব প্রপার্টি খুবই বেটার বাট ঝামেলা কোথায় এক্সপেন্সিভ কারণ কি গ্যালিয়াম আর্সেনাইড কি এরকম বাড়ির মধ্যে এরকম হরহামেশা পাওয়া যায় বলতো সিলিকন কোথা থেকে পাই আমরা বাড়ি থেকে কিন্তু আমরা সিলিকন খুব সহজেই কি করতে পারি অ্যাকোমোডেট করতে পারি কালেক্ট করতে পারি এটা খুবই সহজ তো এরকম আরো অনেক ভালো ভালো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আমাদের আছে বাট সেগুলো কারো হয়তো দেখা যাচ্ছে ইনসুলেটিং প্রপার্টি নাই কেউ অনেক বেশি এক্সপেন্সিভ হ্যাঁ এই জন্য তাদেরকে আমরা ইউজ করতে পারি না তো গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে যদি চিপ তৈরি করতাম তাহলে দেখা যাচ্ছে এই ফোনগুলোকে আমরা আমাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা আমাদের হাতে পেতাম বুঝছো তাহলে আমরা আলটিমেটলি সবকিছুর উপর ভিত্তি করে আমরা কি চুজ করলাম সিলিকন এখন আমরা একটু চয়েস অফ টেকনোলজি দেখব যে আসলে কোন
ট্রানজিস্টরকে আমরা আইসি ফ্যাব্রিকেশনে ইউজ করব। তবে একটু খেয়াল করো টেকনোলজি কি কি অ্যাভেলেবল আছে একটু আগেই বলছি। বিজেটি, মস, মসের মধ্যে বা পিমসের মস দুইটাকে কম্বাইন করে মসের মধ্যে একটা সংক্ষেপে একটা কম্পারিজন আমরা একটু দেখব। সবাই একটু ভালোভাবে খেয়াল করবে। এটা কিন্তু অনেক সময় এক্সামে আসে। আর এক্সামে আসা বা মার্ক পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লার্নিংটা। কনসেপ্টটা আমাদেরকে রাখতে হবে। একটু দেখো, মস ইজ বেটার দ্যান বিজেটি। কোন কোন টার্মের উপর ভিত্তি করে বা কোন কোন অ্যাট্রিবিউট এখানে কাজ করবে সবাই একটু খেয়াল করো। এই যে লেফট হ্যান্ড সাইড এখানে এই কলাম হচ্ছে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, এখানে হচ্ছে বিজেটি আর এটা কি মস। সবাই একটু খেয়াল করো। স্পিড দুই একটা দেখে কিন্তু মনে হবে, কারণ কি একের ভিতরে কিন্তু সব থাকে না, থাকে মানুষের ভিতরে জানো ভালো করে রচনার ভিতরে একজনের মধ্যে কি সম্ভব যে সবগুলো ভালো গুণ আছে একজনের মধ্যে? ঠিক সেরকম এখানে দেখবে যে কোনো না কোনো কিছু একটা পেতে গেলে লজিক দিয়ে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। যেমন ফার্স্ট মনে করো স্পিড, বিজেপির স্পিডটা বেশি বাট স্পিডটা কম, তো এই জায়গায় তাহলে কে জিতে যাচ্ছে? বিজেপি। এরপরে দেখো এরিয়া, তো বিজেপি দিয়ে তুমি যদি আইসি ফ্যাব্রিকেট করতে চাও তাহলে মোর এরিয়া লাগবে, এখানে লেস। এটার একটা কারণ লজিক কি বলতে পারো তোমরা পেছনে? বিজেপি কারেন্ট কন্ট্রোল ডিভাইস নাকি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস? বিজেপিকে দিয়ে যদি আমি অপারেট করতে চাই তাহলে কি হয়? প্রত্যেকের বেস কারেন্ট ফলো করানো লাগে না আমাদেরকে? জি স্যার। তো চিন্তা করো যে একটা ছোট্ট চিপ, এখানে তুমি মিলিয়নস অফ ট্রানজিস্টরকে ফ্যাব্রিকেট করবা, তো প্রত্যেককে তোমাদেরকে বেসে কারেন্ট ফলো করাইতে হবে না? তুমি যদি বেসকে কন্ট্রোল করতে চাও, তাই না? এটা কি সহজ? এটা কি সহজ? একটা কারেন্ট ফলো করাতে হবে কন্ট্রোলিং পারপাসে। মসফেট কেটে করা লাগে, শুধু ভোল্টেজ দিলে হয়ে যায় না। তো এই সার্কিট কন্ট্রোল করা সহজ, এই সার্কিট কন্ট্রোল করা সহজ। এখানে প্রত্যেকটা বেসকে তোমাকে ইলেকট্রিক্যালি অন্যের থেকে আলাদা করে রাখতে হবে। যার কারেন্ট যখন ফলো করানো দরকার তখন ফলো করাতে হবে। তার মানে কি শর্ট সার্কিট হতে পারবে না, অনেক ধরনের ঝামেলা তোমাকে এখানে পোহাইতে হবে না। এই জন্যই এখানে স্পেসিংটা বেশি রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের এরিয়াটা কি হয়ে যায়? বেশি। বাট মসফেটটাকে আমরা অনেক হাইলি ডেনসিটিতে ইন্টিগ্রেট করতে পারি। এভাবে জিনিসগুলো একটু শেখার চেষ্টা করবা। এরপর দেখো পাওয়ার ডিসিপেশন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে পাওয়ার ডিসিপেশন, বিজেপি পাওয়ার ডিসিপেশনটা মোর, বুঝতেই পারতেছো কন্ট্রোলিং পারপাজে আমাদের এখানে কারেন্ট ফ্লো হয়, বাট আমাদের মসফেটে কন্ট্রোলিং পারপাজে কোনো কারেন্ট ফ্লো হয় বলো তো? হয় না কিন্তু? তাহলে পাওয়ার কোনটা বেশি কনজিউম করবে? বিজেটি। বলো তো? বিজেপি। তাহলে এখানেও কিন্তু আমরা দেখলাম মস এগিয়ে যাচ্ছে। এবার দেখো নাম্বার অফ স্টেপস, এটা কি অ্যাকচুয়ালি তোমাদেরকে মার্ক লেআউটের কথা বলছি না? আমরা এখন কি করব? সার্কিটের কার্টুন তৈরি করব, স্টিক ডায়াগ্রাম। এটা আরো ইমপ্রুভ ভার্সন কি মার্ক লেআউট, এর ইমপ্রুভ ভার্সন কি মার্ক লেআউট। আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখতে শিখবো যে কোনো চিপ, যে কোনো সার্কিটকে আমরা কি করতে পারবো? সেট অফ মাস্ক, সেট অফ মাস্ক, হ্যাঁ একটা মাস্কের সেট দিয়ে আমরা যে কোনো চিপ বা আইসিকে আমরা প্রকাশ করতে পারবো। তো দেখো এই সেট অফ মাস্ক মানে মনে রাখবা ফ্যাব্রিকেশন স্টেপ। এটাকে তোমরা কি মনে রাখতে পারো? ফ্যাব্রিকেশন স্টেপ। ফ্যাব্রিকেশন করতে যে কতগুলো স্টেপ আমাকে পাড়ি দেওয়া লাগে। তো ফ্যাব্রিকেশন স্টেপ কোথায় বেশি? বিজেটি দিয়ে আইসি তৈরিতে ফ্যাব্রিকেশন স্টেপটা কি হবে? বেশি থাকবে, বাট এখানে আমার স্টেপ কম লাগবে। স্টেপ তুলনামূলক কি হবে? কম লাগবে। তাহলে বলতো প্রোডাকশন কস্ট কোথায় কম হবে? অবভিয়াসলি মসে। অবভিয়াসলি মসের ক্ষেত্রে প্রোডাকশন কস্ট কি হবে? কম হবে। এরপরে আরো কয়েকটা প্রপার্টি আছে, দেখো একটু। বিজেপি প্রসেসিংটা কি হচ্ছে? কমপ্লেক্স বা যেটা সিম্পল আর ইজিয়ার। তাহলে এখানে এডিতে যাচ্ছে রিপিটেবিলিটি। এই প্রপার্টিটা কি বলতো? বিজেপি দিয়ে ডিজাইনিং এর রিপিটেবিলিটি নাই, বাট মক দিয়ে ডিজাইনিং এর রিপিটেবিলিটি আছে। রিপিটেবিলিটি মানে কি বলতো একটু? পুনরুৎপাদন করার যে ক্ষমতা, তাকে আমরা কি বলবো? রিপিটেবিলিটি। তো রিপিটেবিলিটি মানে কি একটু বলতে পারবা কেউ? কোন প্রপার্টি আমরা রিপিটেবিলিটি বলি? রিপিট করা যায়, যেমন কোনো কিছু কি বোঝাতে চাচ্ছ? সবাই একটু আইডিয়া করো তো। বিষয়টা এমন, এর ডিজাইনিং এর একটা সুনির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। কি আছে? একটা প্যাটার্ন। তো ওই একবার একটা প্যাটার্ন দিয়ে তুমি ইনপুট ন্যান্ড গেট তৈরি করছো। তুমি খুব সহজে 3 ইনপুট বা 4 ইনপুট ন্যান্ড গেটের ডোমেইনে ওখান থেকে কি করে নিতে পারবা? মডিফিকেশন করে ওখান থেকে ওখানে জাম্প করতে পারবা। প্যাটার্নটা সুন্দর, ওয়েল অর্গানাইজড, ঠিক আছে? বাট বিজেটি দিয়ে ডিজাইনিং এর প্রত্যেকটা ডিজাইন তোমাকে প্রত্যেকটা আলাদাভাবে কাস্টমাইজ করতে হবে ফ্রম দ্য টপ।
মানে আর সহজ উদাহরণ দিলে হয়তো তোমরা বুঝবা। সে মনে করো আমরা যখন সি প্রোগ্রামিং শিখছি এই সময় মনে আছে তোমরা ম্যাট্রিক্স তৈরি করতে গেলে আমাদের কি ঝামেলা করা লাগতো? মনে আছে? এই কলাম বরাবর রো বরাবর এদেরকে আমাদেরকে কমান্ড দিয়ে তৈরি করতে হতো না? সে 2x2 ম্যাট্রিক্স তৈরি করা সেখানে ঝামেলা ছিল। আবার দেখা যাচ্ছে 4x4 তৈরি করতে গেলে তোমাকে কি আবার আলাদাভাবে কমান্ড দিয়ে সব করতে হতো না? বাট সে মনে করো যে তুমি পাইথন বলো বা ম্যাটল্যাব এগুলোকে আমরা কি করছি বলো তো? জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে কল করলে কিন্তু হয়ে যাবে, তাই না? ওকে কি আলাদাভাবে বানানো লাগবে আমাকে? তো এই যে রিপিটেবিলিটি বা কিছু প্যাটার্ন ফলো করা বা লাইব্রেরি হিসেবে একটা সংগ্রহ কালেকশন করে রাখা, এটা কোথায় পসিবল? মস ডিজাইনিং এ পসিবল। আমরা দেখবো যে একটা মাত্র 3টা রুল শিখবো, শিখে পৃথিবীর যে কোনো ইকুয়েশন যে কোনো বাইনারি ফাংশন আমরা ট্রানজিস্টর দিয়ে কি করে ফেলতে পারবো? ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। তো সেই প্যাটার্নটা কোথায় নাই? বিজেপিতে নাই। আচ্ছা, ডাইনামিক স্টোরেজ ক্যাপাবিলিটি বা সহজে মেমরি হিসেবে আমরা বিজেপিকে ইউজ করতে পারি না, বাট মসকে আমরা কি হিসেবে ইউজ করতে পারি? মেমরি হিসেবে ইউজ করতে পারি ডাটা স্টোরেজ করতে। এখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন বলতো? আমাদের যে কোনো একটা মাইক্রো চিপ বা মাইক্রো কন্ট্রোলারে কি থাকা লাগে বলতো? লজিক ইমপ্লিমেন্ট পার্টও থাকে, আবার কি থাকে বলো? মেমরি। মেমরি একটা জিনিস আর লজিক ইমপ্লিমেন্টেশন করা কিন্তু আরেকটা জিনিস। লজিক ইমপ্লিমেন্ট করা মানে সুইচিং হবে, অন হবে অফ হবে, বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটবে। আর মেমরি মানে কি? স্মৃতি হিসেবে ডাটাকে ধরে রাখবে। এখন ছোট্ট কয়েকটা জিনিস তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, আস্তে আস্তে পরিচিত হতে থাকো। সামনে জিনিসগুলো আরো বিস্তারিত আসবে। মস ক্যাপাসিটর নাম শুনছো তোমরা? মস ক্যাপাসিটর সবাই একটু খেয়াল করো। মস ট্রানজিস্টর গুলো ক্যাপাসিট্যান্স ফর্ম করে। কি ফর্ম করে? ক্যাপাসিট্যান্স। সবাই একটু ফলো করো প্লিজ, তো দেখে নাও, জাস্ট লেখা লাগবে না, এগুলো বুঝে নাও। দেখো তো সেটা এন মস, তো একে অন করতে গেলে তুমি গেটে কি সিগন্যাল দিবা? পজিটিভ। পজিটিভ। এটা কি? ইনসুলেটর। আর এখানে কি তৈরি হয় আমাদের? ম্যাগনেটিক ক্যারিয়ার দিয়ে চ্যানেল। কি তৈরি হয়? চ্যানেল। তো দেখো এই স্ট্রাকচারটাকে আমরা মস বলছিলাম, মনে আছে তোমাদের? এর নাম কিভাবে আসে? মেটাল অক্সাইড, এরপরে কি? সেমিকন্ডাক্টর। তো প্রত্যেকে প্রথম অক্ষরটা নিয়ে একটা অ্যাক্রোনিম MOS। ঠিক এই স্ট্রাকচারটাই, ঠিক এই মস স্ট্রাকচারটাই দেখো একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে। একটু ফলো করো তো আমাকে। এই লেয়ারটাকে এইভাবে বলি একটা মেটাল প্লেট, পজিটিভ চার্জ, এরপরে কি আছে? ইনসুলেটর। তো দেখো তো ডাইলেকট্রিক মিডিয়া। আমি একটু দ্রুত আঁকাচ্ছি, আঁকানোটা খুব একটা ভালো হবে না, জাস্ট একটু বুঝে নাও তোমরা। এরপর দেখো তো একটা সেমিকন্ডাক্টর, যে চ্যানেলটা তৈরি হয়েছে এখানে, এটাকে আমরা নেগেটিভ প্লেট হিসেবে দেখতে পারি। হিউজ পরিমাণ ক্যারিয়ার এখানে এসে জমা হয়ে আছে। তো দেখো তো এটা কি চেনা চেনা লাগে আমাদের? এই যে এরকম কোনো কিছুর সাথে পরিচিত মনে হয়? কি বলতো? কোন ক্যাপাসিটর এটা? প্যারালাল প্লেট ক্যাপাসিটর না? ক্যাপাসিটর তো অনেক রকমেরই হয়। এটা কোন ক্যাটাগরিতে পড়ে? সমান্তরাল পাত ধারক বলি আমরা বাংলায়। সমান্তরাল পাত ধারক অর্থাৎ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তাহলে যে মস স্ট্রাকচারটুকু কি ফর্ম করে বলতো? ক্যাপাসিট্যান্স ফর্ম করে। তাহলে ক্যাপাসিট্যান্স যদি চার্জ ধরে রাখে তাহলে আমরা বলবো সে অ্যাক্টিভ স্টোর করে রাখছে। যদি চার্জ ডিসচার্জ করে দেয় আমরা বলবো সে জিরো স্টোর করে রাখছে। এই বলা যাবে না এটা? তার মানে মস ট্রানজিস্টরগুলোকে সুইচ হিসেবে ইউজ করতে পারবা, মেমরি হিসেবে ইউজ করতে পারবা। এই ক্যাপাবিলিটি কিন্তু কার নাই? বিজেপির নাই। তো এই যে সবকিছু মিলায়ে আমরা এখনই বুঝতে পারতেছি না যে এই দুজনের মধ্যে আসলে কে সুপিরিয়র? মসফেট, তাই কি না? তো আরো একটা সুন্দর একটা কম্পারিজন এখানে আছে, যেটাকে আমরা বলি স্পিড পাওয়ার প্রোডাক্ট। এইটা এই টার্মটার নাম তোমরা শুনছো? স্পিড পাওয়ার প্রোডাক্ট। নো স্যার। নয়েজ মার্জিন, ফিগার অফ মেরিট, FOM, এই টার্মগুলো তোমরা পরিচিত না? একটু লিখে রাখো, এইগুলোতে তোমরা পড়ে আসছো এর আগে ডিজিটাল ইলেকট্রনিক্সে। ফিগার অফ মেরিট, FOM, ফিগার অফ মেরিট একটু ছোট করে লিখে রাখবা, বাসায় যে একটু পড়াশোনা করে নিবা। আমি কিন্তু সবকিছু তোমাদেরকে ক্লাসে ইচ্ছা থাকলেও বলতে পারবো না, টাইম অনেক কম আমাদের, বুঝতে পারছো? স্যার মিড কবে স্যার? আচ্ছা, স্পিড পাওয়ার প্রোডাক্ট আজকে আমি তোমাদেরকে কি শেখাবো? স্পিড পাওয়ার
প্রোডাক্ট দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভালোভাবে বুঝে নিবা ইন্টারেস্টিং মজা পাবো তোমরা আশা করি কি বললাম বলতো স্পিড পাওয়ার প্রোডাক্ট তো স্পিড মানে কি স্পিড মানে হচ্ছে আমার সুইচ বা আমার ট্রানজিস্টরগুলো কতটা ফাস্ট এখন স্পিডকে কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে বলবো না স্পিডকে আমরা টাইম দিয়ে বলবো কি দিয়ে বলবো টাইম তো টাইম দিয়ে স্পিড বলা মানে কি বলতো টাইম বেশি হলে তার স্পিড বেশি নাকি টাইম কম হলে তার স্পিড বেশি টাইম কম ডিলে দিয়ে বলা হবে স্পিডটা মূলত কি দিয়ে বলা হবে ডিলে টাইম কি দিয়ে বলা হবে ডিলে টাইম তাহলে টি এর মান বড় হলে ওই সার্কিট কি হবে ওই চিপটা কি হবে বেশি ফাস্ট নাকি স্লো আর যদি টি এর মান কম হয় তাহলে কি হবে ফাস্ট তাই না নাকি আচ্ছা এবারে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো স্পিড পাওয়ার প্রোডাক্ট একটা জিনিস তোমাদেরকে একটু ভেঙে একটু বলে দিই স্পিড আর পাওয়ার গুণ করলে অ্যানাদার একটা ফিজিক্যাল একটা রাশি আমরা পাই কি বলতে পারো তোমরা একটু বলতো ফিজিক্স একটু মিলিয়ে যদি কোনো ভাবে কানেক্ট করা যায় দেখো তো ভালো কি বাবা দেখো পাওয়ার আর টাইম পি আর টি গুণ করলে কি পাই বলো এনার্জি এনার্জি পাই আমরা কালকে ওখানে লেখাও আছে একটু দেখো তো পাওয়ার মানে কি পি সমান কি W বাই টি প্রতি একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে বা কি হতে পারে কোন এনার্জি অন্য কোন এনার্জিতে কনভার্ট করে তাকে এনার্জি বলি পাওয়ার এই আমরা ক্ষমতা আর এনার্জি এর পার্থক্য বুঝি তো আমরা আচ্ছা জিনিসটা কেমন আমি তোমাদেরকে একটা ছোট উদাহরণ দিই তাহলে তোমরা জিনিসটা মনে হয় বুঝতে পারবে কারণ মনে করো যে ছাদে উঠাইতে হবে একটা বস্তা সে ছাদে একটা বস্তা উঠাইতে হবে তো মনে করো যে এখানে কাজ হবে কতটুকু একজন মনে করো প্রথম একজন ব্যক্তি সে মনে করো সাপোজ 1 মিনিট ধরে উঠাইছে কতক্ষণ ধরে 2 নাম্বার সে 30 সেকেন্ডে এটা উঠিয়ে ফেলছে দুইজনে কিন্তু সেম কাজ করছে বাট পাওয়ার ডেলিভারি দিচ্ছে কে বেশি যে কম সময় নিয়েছে তার মানে কাজ কিন্তু দুইজনই সমান হতে পারে বাট পাওয়ার কিন্তু আলাদা হইতে পারে যেমন সে তোমরা বাল্ব কিনতে 220 ভোল্ট সে 20 ওয়াট এই 20 ওয়াটের মানে কি আবার তোমার হিটার গুলো এটা করছে 1 কিলোওয়াট তুমি দেখে বলো না এটা পাওয়ার রেটিং অনেক বেশি এটা কিন্তু কোনো ছোট প্লাগে যেটা পাওয়ার প্লাগ না সেখান থেকে আমি পাওয়ার নিতে পারবো না বলে যাবে কোন ধরনের প্রবলেম আমরা ফেস করি না পাওয়ার রেটিং অ্যাকচুয়ালি কি মিন করে এই যে 1 কিলোওয়াট তার মানে কি 1000 ওয়াট ওয়াটের মধ্যে কে লুকায় আছে বলতে পারবা সূত্র দেখে বলো ওয়াটের মধ্যে কে লুকায় আছে এখানে লিখছি 1 ওয়াট মানে কি কাজের একক জুল সময়ের একক সেকেন্ড 1 জুল পার সেকেন্ড তাকে আমরা কি বলি যে ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে 1 জুল করে কাজ করতে পারে বা 1 জুল করে কোন এনার্জি অন্য কোন এনার্জিতে কনভার্ট করে দেয় তার পাওয়ারকে আমরা বলি 1 ওয়াট তাহলে 1000 ওয়াট মানে বুঝতেছো প্রতি সেকেন্ডে সে 100 জুল করে ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করে দেবে যদি তুমি ইন্টারনেট রেসপেক্ট এটাকে বলো জিনিসগুলো আমাদেরকে এইভাবে ইন্টারপ্রিট করতে হবে বুঝতে পারছো একটু যে ফিজিক্সে এখনো না যায় তাহলে তোমরা একটু মেনে নিচ্ছ স্পিড পাওয়ারের প্রোডাক্ট আমাদের কি রিটার্ন দিবে এনার্জি এনার্জি এখন এই এনার্জি বের করব কে কত বেশি এনার্জি ডিসিপেট করে সবাই একটু খেয়াল করো স্পিড বিজেটি 10 ন্যানোসেকেন্ড মস 40 ন্যানোসেকেন্ড একটু আগে বলে আসছি না যে বিজেটি মসকে একটা জায়গায় হারাই দিয়েছিল কোথায় সেটা স্পিডে খেয়াল করবা কিন্তু এটা এসে কত 10 ন্যানোসেকেন্ড এটা কত 40 ন্যানোসেকেন্ড আচ্ছা পাওয়ার ডিসিপেশন এই যে আসল খেলাটা কিন্তু মস এখানে দেখবা যে একটু নতুন করে দিছি একটু দেখো কত 2 মিলিওয়াট পার ট্রানজিস্টর প্রতি ট্রানজিস্টরে কত মিলিওয়াট 2 মিলিওয়াট সে এটা কত সেখানে 10 ন্যানোওয়াট 10 ন্যানোওয়াট এখন আলাদা আলাদা ভাবে দেখলে কিন্তু তুমি বুঝতে পারতেছো না কি ঘটনা ঘটতেছে বাট আমি এদের দুইজনের গুণফল সেটা আমাদেরকে কি রিটার্ন দিবে এনার্জি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কে ভালো পারফর্ম করছে ওভারঅল কে পুয়ার পারফর্ম করছে তাহলে এখানে খেয়াল করো এই এক্সপোনেনশিয়াল নিয়ে যেন আমাদের কোনো ঝামেলা না হয় খেয়াল করো 10 ন্যানো মানে কত 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর 2 মিলি মানে কত 3 তাহলে 2 আর 10 গুণ করলে কত হয় আর 9 আর 3 মাইনাস 12 মাইনাস 12 মানে পিকো মাইনাস 12 মানে পিকো এই জন্য এখানে আমি কি লিখে দিলাম 20 পিকো জুল বুঝছো 20 পিকো জুল আচ্ছা এটা একটু বলো কে 40 ন্যানোসেকেন্ড ন্যানো মানে কত 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর 10 ন্যানো
What? মাইনাস 9 এই যে 24 এর সাথে 10 গুণ করলে কত হবে আচ্ছা এখানে কত আসছে মাইনাস 8 এখন কম্পেয়ার করতে পারবা তুমি পিকো টুলের সাথে এক্সাক্ট কম্পেয়ার করা যাবে যদি দুইটাকে পিকোতে আনি তাহলে আমরা বুঝতে পারবো সহজে তাই না এটাকে পিকোতে আনতে গেলে এখানে কত রাখবা তুমি 12 তাহলে বাম দিকে কয় ভাগ সরে যেতে হবে 6 ভাগ তাহলে 1 2 3 4 5 6 এখানে দশমিক দাও তাহলে বিষয়টা কি দাঁড়ালো 0.004 পিকো জুল দেখো এখানে কি লেখা আছে একেবারে ভেঙে ভেঙে বলে দিলাম বাচ্চাদের মতো যাতে করে আমাদের বাসায় যে করতে একটু সমস্যা নাই পারা যাবে স্পিড পাওয়ার এগুলোকে আমাদের মুখস্থ করা লাগবে না স্যার তাহলে একটু খেয়াল করো এই জায়গাটা দেখলে তোমরা এই ড্রাস্টিক কম্পারিজনটা তোমরা বুঝতে পারবে drastically just বিজেটি 20 পিকোজুল এনার্জি ডিসিপেট করে যেখানে মস দেখো দশমিকের পরে তিনটা ছিল তারপর একটা 4 পিকো জুল পার্থক্যটা বুঝতে পারছো না তোমরা এত কিছুর উপরে আমরা কি বলতে পারি মস ইজ বেটার দ্যান বিজেটি আচ্ছা তাহলে আমরা প্রায় শেষের দিকে একটা কম্পারিজন শেষেই আমরা ক্লাসটা শেষ করব তো একটু দেখো তো এরপরে মসের মধ্যে কে কে ছিল nmos nmos আর দুইটা যদি একসাথে p আর n একসাথে ইউজ করে তাকে আমরা কি বলি CMOS কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এখন এই দুইজনের মধ্যে কম্পারিজন আমাদের করাই লাগবে না আগে আমরা মৌখিকভাবে একজনকে বাদ দিয়ে দিতে পারবো কেন বলতো ইলেকট্রনের মোবিলিটি বলেন মোবিলিটি থেকে কয় গুণ বেশি 2 থেকে 3 গুণ বেশি হ্যাঁ 2 আর 3 এর মাঝে যে কোনো কিছু হতে পারে তোমরা মনে রাখবা ইলেকট্রনের মোবিলিটি বলের মোবিলিটি থেকে কত গুণ বেশি 2 থেকে 3 গুণ এখন তোমাদের মানে কোশ্চেন আসা উচিত যে স্যার কেন 2 না কেন 2.5 না এই কিসের উপর ভিত্তিতে চেঞ্জ হবে এটা হচ্ছে আমার টপিক প্রোফাইল ফ্যাব্রিকেশন সবকিছুর উপরে তুমি একটা নির্দিষ্ট চিপ কেমন ভাবে তৈরি করছো ওই চিপে ম্যাটেরিয়াল সব আদার্স প্রপার্টির উপর ডিপেন্ড করে এই যে ডিটারমাইন করে এই মনে থাকবে এই ইলেকট্রনের হলের মোবিলিটি সম্পর্ক কেমন হবে এটা আমরা কন্ট্রোল করতে পারি আমরা এটা কি করতে পারি কন্ট্রোল করতে পারি তাহলে বলো কে ফার্স্ট হবে তুমি পিমস দিয়ে চিপ তৈরি করবে না এনমস দিয়ে চিপ তৈরি করবে বলো অবভিয়াসলি এনমস এখন ছোট্ট একটা জায়গা তোমাদের আমি একটু দেখাবো সবকিছু কিন্তু ইন্টারকানেক্টেড ঠিক আছে কোনো কিছু কিন্তু আমরা শুধু শুধু টাইম ব্যয় করবো না কোথাও কি বলা আছে প্রথম লাইনটা শেষ লাইনটা জাস্ট আপনাদের জন্য আমি এখানে নিয়ে আসছি তোমাদের একটু খেয়াল করো 1970s এই সময়টাতে 1970 দশক নাগাদ দেখো আমরা কি দিয়ে আমরা চিপ তৈরি করতাম nmos এখন nmos প্রতি ভ্যারিয়েবল বা প্রতি লজিকে কয়টা ট্রানজিস্টর ইউজ করে একটা ভ্যারিয়েবলের জন্য একটা ট্রানজিস্টর বা ওয়ান ট্রানজিস্টর পার লজিক প্রতি লজিকে কয়টা ট্রানজিস্টর একটা বাট আমি যদি CMOS এ যেতে চাই তখন প্রতি লজিকে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগবে দুইটা এখন একটু খেয়াল করো nmos এর কি সুবিধা ছিল ইনএক্সপেন্সিভ কিসের সাথে তুলনা করলে উইথ কম্পেয়ার টু CMOS কারণ কি এখানে দুইটা লাগবে এখানে একটা এই কম্পারিজনে তুমি বলতে পারো এটা কি মোর ইনএক্সপেন্সিভ বাট কনজিউম পাওয়ার হয়েল আইডল এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো স্ট্যান্ড বাই পাওয়ার কি বললাম স্ট্যান্ড বাই পাওয়ার মানে কি বলতো এটাকে আরেক নামে ডাকতে পারি আইডল পাওয়ার এটাকে আমরা স্ট্যাটিক পাওয়ার বলবো আমরা দিনগুলোতে এটাকে আমরা আইডল পাওয়ার বা স্ট্যাটিক পাওয়ার বলবো এই পাওয়ারটাকে আমরা কোন পাওয়ার বলি বলতো কোন পাওয়ারকে আমরা স্ট্যাটিক পাওয়ার বলি যখন সে কোনো কাজ করবে না অলস বসে আছে অপারেশন হচ্ছে না যেমন আমার ফোনটা রেখে দিয়ে তোমরা সবার ফোন সাপোজ এখানে কি অলস হয়ে বসে আছে না চিপগুলো তো তুমি যদি এনমস দিয়ে তোমার ফোনের চিপ তৈরি হতো তাহলে দেখতে তুমি যে অটোমেটিক এটা কি হতো চার্জ ড্রেন হতো অটোমেটিক কি হতো চার্জ ড্রেন হতো তার মানে সে যখন অলস থাকে স্ট্যাটিক থাকে
কোনো অপারেশন করে না, সেখানে কি করে, সে পাওয়ার কনজিউম করে। এই জন্য দেখো 1980 দশকের পর থেকে এখনো পর্যন্ত আমরা কোন প্রসেসে আছি, সিমস। কারণ কি, এই যে লো Ideal power. আইডল পাওয়ার। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এনমস তো আমাদের কাছে ছিলই, কেন আবার মানুষজন এনমসের বিকল্প খুঁজতে চেষ্টা করলো, কারণটা বোঝা গেছে। আচ্ছা, এখন একটু দেখো এনমস আর সিমস এর মধ্যে একটা কম্পারিজন হবে, সবাই একটু খেয়াল করো। তো দেখো এনমস কি বলছে, 1 ট্রানজিস্টর পার লজিক। প্রতি লজিকের কয়টা ট্রানজিস্টর, একটা। বাট এখানে কয়টা, দুইটা। তোমাদেরকে এটা গুড প্রপার্টি মনে হচ্ছে নাকি ভালো প্রপার্টি মনে হচ্ছে? দেখো তো এখানে কে জিতে গেল বলো তো, এনমস জিতে গেছে মনে হচ্ছে না? কেন, আমাদের প্রতি লজিকে দুইটা ট্রানজিস্টর লাগবে, এটা অসুবিধা না আমাদের জন্য? এখানে আগে 4টা ট্রানজিস্টরের কাজ হয়ে যেত, সেই কাজ করতে আমার 8টা ট্রানজিস্টর লাগবে, তাই না? হ্যাঁ, তোমাদের একটা দিক দিয়ে দেখলে কিন্তু মনে হবে এইটা বেটার। ওই লজিক যদি পরে একটা লজিক আছে সেটা দেখে আসবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু একবারে সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে, আমরা দেখতে এই কথাটা তোমাদের বিস্তারিত বলবো। ইনমস 0 ভালো পাস করে, বাট 1 পাস করতে দিয়ে কি করে ফেলে, সে উইক করে ফেলে। কি করে ফেলে, উইক করে ফেলে। পিমস ঠিকঠাক উল্টা, পিমস অন বা হাই ভোল্টেজ ভালো পাস করে, বাট গ্রাউন্ড বা 0 ভোল্টেজ পাস করতে দিয়ে কি করে ফেলে, বলো, উইক করে ফেলে। এখন একটু ভাবো, আমাদের ডিজিটাল সার্কিটরি সবকিছু কি 0 আর 1। তাহলে তুমি যদি একই টাইপের ট্রানজিস্টর শুধু এনমস ব্যবহার করো, তাহলে কি তোমার যে কোনো একটা লজিক লেভেল উইক হয়ে যাবে না? এটা কি বুঝতে পারছো? এখন তোমার যদি অপশন থাকে দুই টাইপের ট্রানজিস্টর, যখন আমি হাই লজিক পাস করব তখন পিমস, যখন লো লজিক পাস করব তখন এনমস। এটা কিন্তু তোমাদের একটা এক্সট্রা সুবিধা, তাই না? সুতরাং এটাকে কিন্তু প্রথম দেখা আমাদের দেখে মনে হতে পারে এটা এনমস এর গুড প্রপার্টি, অ্যাকচুয়ালি এটা কার গুড প্রপার্টি, সিমস। আর এনমস একটা করে ট্রানজিস্টর লাগে পার লজিক, এজন্য এরিয়াটা কি হবে, কম, বাট এর এরিয়াটা বেশি। এটা লো স্পিড, এনমস এর তুলনায় সিমস এর স্পিড অনেক বেশি হবে। এর কারণটা আমরা সামনে দেখব যখন আমরা থিওরির ভিতরে ঢুকবো। এরপর দেখো হাই পাওয়ার ডিসিপেশন, এটা সবথেকে ইম্পর্টেন্ট। বাকি সব কিছু আমরা না হয় স্যাক্রিফাইস করতে পারতাম, বাট এইটার জন্যই আমরা সব ছেড়ে দিয়ে এনমস কে বাদ দিয়ে কাকে দেব, সিমস কে। কারণ কি, এই যে খুব ছোট্ট একটা চিপ, এখানে তুমি যদি এনমস দিয়ে এত হাইলি ইন্টিগ্রেট করতে, তাহলে এটা এত হিট প্রডিউস করতো, 5-10 মিনিট ইউজ করলে চলে যেত, এর অপারেশন ঠিকঠাক মতো আর হতো না। এখন দেখো আমরা ল্যাপটপ বলো, পিসি বলো, ঘন্টা পর ঘন্টা আমরা ইউজ করতেছি, কিন্তু ওরা কোনো রেসপন্স করতেছে, সামান্য একটু হিট হচ্ছে, গরম হচ্ছে, বা এই হিটটা কিন্তু আমরা সহজেই ফিক্সিং ব্যবহার করে আমরা ম্যানেজ করতে পারি। এই বুঝতে পারছো? কমপ্লেক্সিটি, এনমসের ডিজাইনের কমপ্লেক্সিটি বেশি, সিমসের কমপ্লেক্সিটিটা খুবই কম। তো আলটিমেটলি তাহলে আমরা কাকে আমরা চুজ করলাম, সিমস টেকনোলজি। যেখানে কি হবে, বোথ এনমস এবং পিমস কে ইউজ করে লজিক ইমপ্লিমেন্ট করা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে তোমরা এই যতটুকু আমি তোমাদেরকে দেখালাম এইটুকু করলেই হবে, বাকি সব কিছু পড়া যাবে। আর এখান থেকে দেখো এই যে সবটাকে তোমরা দেখবা, ইভলিউশন অফ মাইক্রোইলেকট্রনিক্স, একটু দেখো এখানে কোন সাল নাগাদ, দেখো তো 47 সালে ট্রানজিস্টর আবিষ্কার হয়েছিল না, মনে আছে? আচ্ছা, সেই সময় কিন্তু অ্যাপ্লিকেশন শুধুমাত্র ট্রানজিস্টরের উপরেই সীমাবদ্ধ। 25 ট্রানজিস্টর কয়টা আবিষ্কার হয়েছিল মাত্র, একের তো আরো বেশি অপশন আছে। এরপর আস্তে আস্তে দেখো আমরা ডিসক্রিট ডোমেইন থেকে কোথায় আসছি বলতো, 1958। এই সময় আমরা ইন্টিগ্রেটেড সার্কিট আমরা মুভ করছি। এরপর দেখো এসএসআই, এমএসআই, এলএসআই, ডিএলএসআই, এবং কোন ইন্টিগ্রেশন স্কেলে কেমন টাইপের মডিউল বা প্রসেসর আমরা তৈরি করতে পারছি, সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে। দেখো ডিএলএসআই এর নাম বলছি না তোমাদেরকে, এই যে দেখো তোমরা যেটা নিয়ে এখন খুবই পরিচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে লাইট সেন্সর, এগুলো কিন্তু সব জিএলএসআই এর অন্তর্গত মাইক্রোপ্রসেসর বা চিপ। বুঝতে পারছো? বিলিয়নস ট্রানজিস্টর, বিলিয়নস ট্রানজিস্টর, কিছুই না। তোমরা যে লজিক দেখতেছো, এই যে ম্যাজিকের মতো সবকিছু পেছনে আছে কে বলতো, ট্রানজিস্টর। সবকিছু পেছনে কি আছে, ট্রানজিস্টর অর মিনি সুইচ কন্ট্রোল ইলেকট্রিক্যাল। তো যাই হোক, অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বললাম। তো নেক্সট দিন থেকে আমরা কিন্তু
লজিক ইমপ্লিমেন্টেশন শুরু হবে, কেউ ক্লাস মিস করবে না, বাকিরা যারা অনেকে একসাথে চলে এসেছে তো সবাইকে বলবো ক্লাসে আসতে। আর একটা জিনিস এখনো যদি কারো গ্যাপ থাকে প্লিজ, আমি বারবার করে তোমাদেরকে বলছি যে এনমস গেটে 0 দিলে অন নাকি অফ, পিমস গেটে 0 দিলে অন নাকি কোন অবস্থায় অফ, মানে আদার সব অপারেশন কনস্ট্রাকশন এইগুলো যেন আমাদের ক্লিয়ার থাকে, মনে থাকবে। এইগুলো কিন্তু আমরা ভাবারও সময় পাবো না যে এনমস কখন অন হবে, পিমস কখন অন হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের দেখার সাথে সাথে ডিসিশন নিয়ে ফেলতে হবে যেটা অন আছে নাকি অফ আছে, এটা পাওয়া যাবে। তো এই এনমস পিমস এর অপারেশন পাওয়ার পর সুন্দর ভাবে ঝালাই করে তোমরা নেক্সট দিন ক্লাসে আসবা। আশা করি আমরা নেক্সট দিন লজিক ইমপ্লিমেন্টেশন একটা ক্লাসে দেখব যে শিখে ফেলবো আমরা, ঠিক আছে।